হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত। আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আগের দিন আমি ব্লগটা ঠিক এই জায়গাতে শেষ করেছিলাম, তো আবারও এই জায়গা থেকে শুরু করলাম। তা নাহলে তো তোমরা বুঝতে পারবে না। ওইদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। যা মাছ নিয়ে এসেছিলো 5 পিসের মতো রান্না করেছি, বাকি পিসগুলো আমি দেখো কৌটোর মধ্যে ভরে রাখলাম। তার সাথে মটন নিয়ে এসেছিলো, মটনগুলো আর আজকে এবেলা করবো না, সেবেলা করব। তো মটন আর মাছ সব একটা বড় কৌটোর মধ্যে ভরে দেখো ফ্রিজে রেখে দিলাম। তারপর দুপুরের দিকে বন্ধুরা একদম আসা হয়নি, একদম দেখো আমি বিকালবেলা এসেছি আর এখন শাড়ি পরছি। শাড়িটা আমি রুমের মধ্যেই পরছিলাম, বেরিয়ে এসে মাকে বললাম শাড়ির কোঁচটা একটু ধরে দিতে, কিন্তু মা না মাটিতে বসতে পারে না, বসলে উঠতে খুব কষ্ট হয়। ওই জন্য তোমার দাদাভাই ছিল, সেই বললো তাও আমি ধরে দিচ্ছি। আর একটা জায়গা বের হচ্ছি, আগের ব্লগে বলেছিলাম একটা জায়গায় যাবো, তো সেই জায়গাটায় বের হচ্ছি। আজকে ইচ্ছা গেল যে শাড়ি পরে যাব, বেশিরভাগ দিন তো চুড়িদার পরেই যায়, তো ইচ্ছা গেল বলে হাতের সামনে এই শাড়িটাই পেলাম, এটাই পরে নিচ্ছি। তো বারবার বলছিল যে শাড়ি পরছো এইসব বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে অসুবিধা হবে। আমি বললাম হয়তো হবে, আজকে ইচ্ছা করছে আমি পরে যাবো। যাই হোক, শাড়িটা দেখো ফাইনাল ভালো করে পরে নিয়েছি। পরে নিয়ে যে তিন্নিকে রেডি করাচ্ছে, শিয়াকে রেডি করে নিয়েছি। শিয়াকে রেডি করতে তেমন একটা ঝুঁকি আমাকে পোয়াতে হয় না, যতটা ঝুঁকি আমাকে তিন্নিকে রেডি করতে পোয়াতে হয়। শিয়াকে বন্ধুরা যেই ড্রেস পরিয়ে দেবো, যেমনভাবে সাজিয়ে দেবো, তাতেই সে সন্তুষ্ট। আর তিন্নি ঠিক তার উল্টোটা, আমার পছন্দ মতো না পরবে কোনো ড্রেস, না করবে কোনো সাজন গোজন। তো দেখো নিজের ইচ্ছা মতো ওকে পোশাক পরাতে হবে। আর আজকে এই যে পোশাক পরার পর বলে কি চশমা দাও, ব্যাগ দাও, আবার এই জামাটার একটা ওড়না আছে, সেটা ওর মনে আছে যে ওড়না দাও। বলে কি আমাকে নায়িকাদের মতো লাগছে তো মা, দেখো সাজুগুজু করে আমাকে আবার জিজ্ঞাসা করছে নায়িকাদের মতো লাগছে তো। বুঝতে পারছো বন্ধুরা কীরকম টাইপের মেয়ে তৈরি হচ্ছে ও। আর এই যে আমার শিয়ার কোনো বায়না নেই, দেখো ওর চুলটা নেড়ু করে দিয়েছি, তার জন্য ওকে দেখতে একটু খারাপ লাগছে। আমার খারাপ লাগে জানো তো, যে ওকে ওরকম দেখতে লাগছে, অনেকটা বড় চুল ছিল। শিয়ার চুলটার জন্য জানো তো বন্ধুরা আমার ভীষণই মন খারাপ হয় মাঝে মধ্যেই। আর শিয়া তখন কি বলে জানো, মা কী হয়েছে, আমার তো চুল আবার বড় হয়ে যাবে, আর আমি যখন ক্লাস 5-এ উঠবো দেখবে তখন কত বড় চুল হয়ে যাবে। যাই হোক, দেখো আমরা তো তোমাদের সাথে গল্প করতে করতে চারজনের গাড়িতে উঠে দেখো অলরেডি যাত্রা শুরু করে দিয়েছিলাম। আর এই যে বীরসিংটা পের হলাম, বীরসিংয়ে যে হচ্ছে বীরসিং হাই স্কুলে যে হোস্টেলটা আছে, মাটির হোস্টেলটা, তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম। দেখতে বেশ ভালো লাগে বলো, এত সুন্দর মানে পরিপাটি করে রাখা আছে বা সংরক্ষণ করে রাখা হয়েছে। আর তারপরে দেখো তোমার দাদাভাই না আমাদেরকে একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে আসছিল, মানে ডাইরেক্ট মেন রোডে না উঠে মাঠের ভেতর দিয়ে। আর কত বড় একটা মাঠ দেখো, পুরো সবুজে সবুজ। এটা কিন্তু পুরোটাই ধান বাড়ি জানো তো, শুধু ধান, মানে গরমের যে ধানটা চাষ হয়, ধান চাষ হয়েছে। আর এই যে মনে হচ্ছে মাঠের মাঝখানে একটা বাড়ি, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাঠের মাঝখানে না, রাস্তার ঠিক ধারে বাড়িটা, কিন্তু আশেপাশে কোনো বাড়ি নেই। বাড়িটা এখন নতুন হচ্ছে দেখে বুঝতেই পারছো তোমরা, কাছ থেকে দেখালাম। জানি না ওরা কি করে থাকবে এরকম, আশেপাশে কোনো পাড়া নেই, পড়শি নেই। যাই হোক, যাদের বাড়ি তারা বুঝবে। দেখতে ভালো লাগছে কিন্তু, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে বললাম যে মাঠের মাঝখান দিয়ে নিয়ে আসছিলো মেন রোডে, এবারে উঠে পড়লাম আমরা। ক্ষীরপাই হয়তো অনেকে নাম শুনেছে, এইটা হলো সেই পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাইয়ের যে চাতাল আছে, সেই চাতালটা আবার নতুন করে তৈরি হয়েছে। আর এটা হচ্ছে সেই চাতালের পাশে একটা পোল। এই পোলটাও কিন্তু বেশ বড় ধরনেরই একটা পোল, মানে নাম বিখ্যাত নাম আছে। আর পোলটা আবার নতুন করে হয়েছে, আর দেখতে কি ভালো লাগছে। বারবার করে তোমার দাদাভাইকে বলছিলাম একটু তো থামো, একটু তো নামাও, কয়েকটা রিলস বানায়। বলে কি হ্যাঁ চর্চা নাই, বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় রিলস বানাবে। সত্যি রিস্ক হয়ে যাবে, ওই জন্য আর বেশি জেদ না করে চলে এলাম দেখো সোজা নার্সারিতে। আর এই যে নার্সারিটা দেখতে ছোটো হলেও কিন্তু প্রচুর গাছ ছিল, প্রচুর গাছ ছিল। আর অনেকটা সময় নিয়ে দেখলে হয়তো আরও মনের মতো অনেক ধরনের গাছ কেনা যেত, কিন্তু আমরা বেশি সময় নিয়ে একদমই দেখিনি। আমাদের অন্য একটা কাজ ছিল, সেই কাজ শেষ করে নার্সারিতে এসেছিলাম। মোটামুটি দুপুর 2টো বেজে গিয়েছিল নার্সারিতে পৌঁছাতেই। আর এখানে দেখো বিভিন্ন রকমের ইনডোর প্লান্ট গাছগুলো রাখা আছে। তো ইনডোর প্লান্ট গাছ বেশি কিনছি না বা দেখছি না, তার কারণ হচ্ছে আমাদের তো ছোটোখাটো বাড়ির মধ্যে কত ইনডোর প্লান্ট রাখা যাবে, আমরাই তো তাহলে থাকতে পাবো না। ওই জন্য ইনডোর প্লান্ট না দেখে আমরা ছাদে লাগানো যাবে এরকম গাছই দেখছিলাম। আর এখানে একটা এই যে কাগজ ফুলের গাছ, আমরা তো কাগজ ফুলের গাছ বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই গাছটা তোমার দাদাভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে। ওই যে পাতাতেই ফুল, পাতার মতো ফুলগুলো হয় না সেরকম। তো তোমার দাদাভাই বলছিলো এই গাছটা একটা নাও, আমারও বেশ ভালো লাগছিলো, পিঙ্ক কালারের পাতা হবে। তো এরকম ধরনের একটা গাছ নিলাম। আর সব গাছ দেখছিলাম, যেহেতু আমাদের ছাদেতে উন্মাদ আসে, গাছ খেয়ে নেয়, তাই সেরকম চিন্তা ভাবনা করেই তো গাছ নিতে হবে।
আর সেরকম মতোই গাছ দেখছিলাম যেগুলো হনুমানে নষ্ট না করবে। গোলাপ গাছ নেওয়ার জন্য শিয়া প্রচণ্ড জেদ করছিল, কিন্তু আমাদের হনুমান এসে গোলাপ গাছ একদম গোড়া সমেত তুলে নিয়ে চলে যাবে, রাখবে না, ওই জন্য গোলাপ গাছ নিলাম না। আর এখানে দেখো বিভিন্ন রকমের জবা গাছ আছে। জবা গাছ কিন্তু হনুমানে খুব একটা ছেড়ে না, ওই জন্য জবা গাছের পরিমাণটাই বেশি নিলাম। আর বলতে গেলে সবই জবা গাছ নিয়েছি। আর উনি যে দিচ্ছেন গাছগুলো, উনি হচ্ছে নার্সারির মালিক। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে জবা গাছের কালার কোন গাছের কোন কালারটা হতে পারে, তো উনি ঠিকঠাক বলতে পারছে না, তার কারণ এখন তো কর্মচারীরা নেই, রক্ষণাবেক্ষণ সবটাই হয়তো কর্মচারীরাই বেশি করে। তাই দেখে শুনেই গাছ মোটামুটি 5টার মতো গাছ নিয়েছে। আর জানো বন্ধুরা, গাছগুলোর দাম না অনেকটাই বেশি নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে অনেকটাই বেশি, কারণ আমি তো গাছপালা কেনাকাটা করি। 5টা গাছে মোটামুটি তোমার অনেক টাকাই নিয়েছে। ওখান থেকে গাছপালা কিনে নিয়ে দেখো আবারও চলে যাচ্ছি বাড়ির পথে। আর তোমাদেরকে তো যাওয়ার সময় এই যে চাতালটা দেখিয়েছিলাম, এইটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাইয়ের চাতাল। আর দেখতে এত ভালো লাগছে, ভিডিও না করে থাকতেই পারলাম না। আর জানো তো, যখন বর্ষাকালে বন্যা হয়, এই পুরো মাঠ পুরো বন্যার জলেতে ডুবে থাকে, আর এই চাতাল দিয়ে বন্যার স্রোত বয়ে যায়। বন্যার কারণেই বন্ধুরা চাতালটা নতুন করে করা হয়েছে। চাতালের নিচে দিয়ে বন্যার জল বয়ে যায় আর ওপর দিয়ে বাস টাস চলে। যাই হোক, দেখো আমরা বাড়ি ফিরে চলে এসেছি। 3টের মতো বেজে গিয়েছিল, 3টে 10-15 মতো। বাড়ি ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো, এতটুকু ফুরসত ছিল না, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, মেয়েদের ভাত খাওয়া হয়নি। স্নান করিয়ে মেয়েদেরকে খাওয়াতেও বসে গেছি। তারপরে দেখো একদম বিকালবেলা চলে এসেছি। ভাবতেই পারো যে হঠাৎ করে আবার বিকালবেলা। হ্যাঁ, তার কারণ হচ্ছে সবসময় সত্যি কথা বলছি, ক্যামেরা অন করার মতো মুডও থাকে না আর মনেও থাকে না। যাই হোক, বিকালবেলা তোমরা ভাবছো হয়তো না যে কী ব্যাপার, গাছপালা নিয়ে এলো আবার মিষ্টি ফিষ্টি, কী ব্যাপার। গাছপালা এনেছে, সেগুলো সব রাখা আছে। আর মিষ্টি, তার কারণ হচ্ছে আমার ভাই এসেছে। ভাই কিন্তু হঠাৎভাবে এসেছে তা কিন্তু না, ভাই সকালে আসার কথা ছিল, কিন্তু সকালে গাড়ির প্রবলেমের জন্য আসতে পারেনি, তো বিকালে এসেছে। আর ভাই নিয়ে এসেছে এই সমস্ত মিষ্টিগুলো। আর এই যে তোমার দাদাভাই কোল্ড ড্রিঙ্কস আনলো, মিষ্টি আনলো, ভাইকে এখন খেতে দেবো। আর এখন ভিডিওটা শেয়ার করে দিচ্ছে, বলছে মা তুমি মামুকে খেতে দাও, আমি ভিডিওটা করে দিই। আর একটা কথা বলি বন্ধুরা, আমার তো 2টো ভাই, আমার 2টো ভাইয়ের মধ্যে কেউই ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। বড় যদিও আসতে চায়, ছোট তো আবার মুখের ওপর বলেই দেয় আমাকে ভিডিওতে আনবি না। যাই হোক, আমি হচ্ছে যে তবে হ্যাঁ, বড় যে খুব একদম যে আসতে চায় খুব আনন্দের সাথে, তেমনটাও বলবো না। তবে হ্যাঁ, আমি তো দিদি, আমাকে না বলতে পারে না এরকমভাবে, কিন্তু ছোট আমাকে একদম মুখের ওপর না বলে দেয়। যাই হোক, মিষ্টিগুলো দেখো আমি ঢেলে নিলাম, এগুলো গুছিয়ে রেখে দেখো ভাইকে মিষ্টি দিয়েও দিয়েছিলাম। এটা হলো আমার বড় ভাই। আর মিষ্টি দিয়েছিলাম, এখন হচ্ছে আমি ভোগ খেতে দিলাম। তো ভোগ বলতে আমাদের আজকে মহাপ্রভুর মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, তো বিকালেই ভোগটা নিয়ে এসেছে, আমার যা গিয়েছিল মন্দিরে ভোগ দিতে, তো ভাইকে ভোগ খেতে দিলাম। আর এই যে মা অনেক কিছু জিনিসই দিয়ে পাঠিয়েছে ভাইয়ের হাতে, তার মধ্যে এই যে আমের জেলি দিয়ে পাঠিয়েছে। তো ভালো লাগছে, আম উঠতে না উঠতে আমের জেলি দিয়ে পাঠিয়েছে মা। তো শিয়া দেখো খাচ্ছে, আর তিন্নিও একটা খেলো। আর ভাই দেখেছো কেমন লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, কিন্তু বলতে পারছে না যে ভিডিওটা করিস না বা এরকম কিছু, কিন্তু আমি বুঝতে পারছি ও তেমন একটা পছন্দ করছে না, ওই জন্য ওকে আর তেমন একটা দেখালাম না। আর আমার ছোটো ভাই হলে সে তো মুখ চাপা দিয়ে দিত, আমার ফোনকে ঠিলে ফেলে দিত, বলতে সরে যা আমার কাছ থেকে নিয়ে। কিন্তু বড় আমাকে মুখের ওপর কিছু বলবে না, কিন্তু ওই যে ওরকম একটু মুখ ঢালাল করে করে থাকবে। যাই হোক, আমি তো দিদি, আমি সবটাই বুঝতে পারি, সেরকম মতো করেই হচ্ছে কাজ করতে হবে। যাই হোক, এখানে দেখো মটনটা রান্না করে নিচ্ছি। মটন সকালেই তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো, তার কারণ সকালেই তো ভাইয়ের আসার কথা ছিল। যাই হোক, গাড়ির প্রবলেমের জন্য সকালে আসতে পারিনি। আর রাত্রে রান্না করেছিলাম এই যে পটল আলু দিয়ে একটু শুকনো শুকনো তরকারি, মটনটা কষে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। দেখো মটনটা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে একটা সিটি দিয়েছিলাম আর লো ফ্লেমে 2টো মাত্র সিটি দিয়েছিলাম। আর তার সঙ্গে করেছিলাম ডাল। দিনের বেলা হলে আরও 2-3টে জিনিস হয়তো করা যেত ভাতের সাথে, কিন্তু রাত্রেবেলা তো দেখবে আমরা বাঙালিরা দিনের বেলা যতটা তরকারি পাত্র খেতে ভালোবাসি, রাত্রের দিকে কিন্তু অত কিছু খেতে ভালোবাসি না। যাই হোক, আমি দেখো এইগুলোই ভাইয়ের জন্য রাত্রের মতো করেছি। কালকে সকালে নিশ্চয়ই আলাদা রান্নাবান্না করবো সেরকম চিন্তাভাবনা আছে। আর ভাত করেছি, রুটি করলাম না, তার কারণ সবাই বললো ভাতই খাবো, সেই জন্য ভাতই করেছি। রাত্রে রান্নাবান্না কমপ্লিট হয়ে যেতে বিছানাপত্র বাগিয়ে নিয়েছি, এবার রাত্রে খাবার বাড়বো। কিন্তু তিন্নিকে জোর খিদে পেয়ে গিয়েছিলো, ওই জন্য তিন্নির খাবারটা এখন বেড়ে নিলাম, তিন্নিকে খাইয়ে তারপর সবার খাবার বাড়বো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।